বরাবরের যে আমাদের বিগত যে 26শে মার্চ বা বিভিন্ন মানে দিবসগুলো ছিল সেই তুলনায় এইবারের প্রত্যেকটা জাতীয় দিবস একটু অন্যরকম আমাদের জন্য। কারণ মানে আমরা যেই একটা মানে ইয়ের মধ্যে ছিলাম, একটা গণ্ডির মধ্যে ছিলাম, একটা পরিবারতন্ত্র বা একটা মানে একক দলের একটা শাসনের মধ্যে ছিলাম, এখানে আসলে সবাই মানে সমানভাবে সেইভাবে আসলে নিজেদের আবেগটা বা দেশ ও জাতির প্রতি তাদের যে একটা শ্রদ্ধা সেটা তারা ওইভাবে প্রকাশ করতে পারে না বিভিন্ন প্রতিকূলতার মাঝখানে। বাট এই বছর যেটা হয়েছে জুলাই আগস্টের পর থেকে মানে এই জায়গাগুলো বা এই দিবসগুলো অনেক মানে আসলে বাঙালি যেভাবে বরাবর মানে উদযাপন করতে চেয়েছে আমার কাছে মনে হয় সেইভাবেই মানে নিজেদের সমস্তটা দিয়ে সমস্ত আবেগ সম্মান এবং ভালোবাসা দিয়ে দিবসগুলো মানে উদযাপন করতেছে, এটা দেখে খুবই ভালো লাগছে। আর যতটা বললেন যে ডিভাইসমুখী, হ্যাঁ প্রজন্মটা অনেকটা বেশি ডিভাইসমুখী হয়ে গেছে, কারণ আমাদের প্রযুক্তি অনেক অ্যাডভান্স হওয়ার কারণে আমরা আসলে বাচ্চাদেরকে ওই সময়টা দিতে পারি না। মানে ম্যাক্সিমাম প্যারেন্টস এখন ওয়ার্কিং প্যারেন্টস, সো তাদের পক্ষে আসলে বাচ্চাদেরকে ওইভাবে সময় দেওয়াটা সম্ভব হয় না। তো এই জন্য হচ্ছে বাচ্চারা ডিভাইসমুখী এবং ওইটা থেকে তারা যতটুকু শিখতে পারে ওইটাই, কারণ সারাদিন পরে সে আসলে ডিভাইসের বাহিরে গিয়ে তাদেরকে সময় দেওয়া বা মানে পারিপার্শ্বিক জিনিসগুলোকে জানানো একটু টাফ হয়ে যায় প্যারেন্টসদের জন্য। আমি বলবো যে প্যারেন্টিং অনেক বড় একটা বিষয়, মানে বাচ্চাদের গ্রোথের যে টাইমটা 3 থেকে 6 বছর, এই টাইমটা হচ্ছে বাচ্চাদের একটা গ্রোথের টাইম। সো ওদের এই আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি যদি কেউ ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে প্যারেন্টস। আমি বলবো যে এই সময়টা অ্যাটলিস্ট বাচ্চাকে টাইম দেওয়া এবং সমস্ত সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে তাদের নলেজেবল করা। ঠিক আছে, আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা আজকে এই দিনে বাংলাদেশে কি হয়েছিল, কি জন্য স্বাধীনতা দিবস পালন? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা ধরে থাকি হচ্ছে 25শে মার্চ দিবাগত রাত, যেটা আমরা 26শে মার্চ ধরে থাকি, যেখানে হচ্ছে চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে হচ্ছে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই থেকে আমরা আসলে এটাকে স্বাধীনতা দিবস হিসেবে মানে পালন করে থাকি। তো আমরা যেহেতু জানি 25শে মার্চ একটি ভয়াবহ রাত, তারপরেই কিন্তু এই 26শে মার্চ, তো 25শে মার্চের ভয়াবহতা সম্পর্কে মানে অপারেশন সার্চলাইট সম্পর্কে যেটা বলতে চাচ্ছেন, এটা আসলে যদি ইতিহাসকে আমরা ইয়ে করে দেখি, পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে দেখি, অবশ্যই সেটা আমাদের জন্য একটা ভয়াবহ রাত। কারণ একটা জাতির উপরে যেই পরিমাণ আসলে টর্চার করা হয়েছে বা যে পরিমাণ গণহত্যা চালানো হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর এবং খুবই মানে ভয়াবহ একটা বিষয়। আসলে এর বাইরে এইটার ভয়াবহতা আসলে বলে প্রকাশ করার মতো না, যে এক রাতে বিভিন্ন জায়গায় গেরিলা হামলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হামলার শিকার বা হত্যার শিকার, গণহত্যার শিকার, তো এটা আসলে ওইভাবে বলে প্রকাশের মতো না, বাট খুবই ভয়াবহ একটা পরিস্থিতি বাংলাদেশে ও জাতির জন্য। 25 সালের 2024-এর গণঅভ্যুত্থানের পর নারীরা কতটুকু স্বাধীন বর্তমান 25-এ? এটা একটু মানে ডিফিকাল্ট কোশ্চেন যে নারীরা কতটুকু স্বাধীন। আমরা আসলে কি করি, নারী বলে জিনিসটাকে কোট করে ফেলি। নারী না বলে আমরা যদি বলি যে জনগণ বা নাগরিক কতটুকু স্বাধীন, তাহলে বা স্বাধীন বা নিরাপদ, সেইটা হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে। কারণ মানুষ হিসেবে আমি কেউই নিরাপদ না, সেটা ছেলে হোক মেয়ে হোক। রাত 12টার পরে আমার যদি ধর্ষণের ভয় থাকে, তাহলে আপনাদেরও ছিনতাই বা খুন হওয়ার একটা প্রবণতা থাকবে। তো নারী বলে আসলে কোট করা জিনিসটা আমার একদমই পছন্দ না। আমি জিনিসটাকে অ্যাজ এ নাগরিক হিসেবে বলতে চাই যে নাগরিক হিসেবে কতটুকু আমরা নিরাপদ। আমার কাছে মনে হয় যে এই মানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার যেই বাহিনী এবং যারা মানে যে সমস্ত মানে নিরাপত্তা বাহিনী আছে, পুলিশ, আর্মি, তারপরে হচ্ছে আপনার র্যাব, বিভিন্ন ধরনের যারা আছে, বিজেপি, তারা ওইভাবে আসলে ফাংশনাল না। আমি এর আগে কয়েকটি মানে ইন্টারভিউতে বলেছি যে দে আর নট ট্রুলি ফাংশনাল। তারা আসলে আমার কাছে মনে হয় যে তারা স্থানীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতেছে, যে সরকার আসবে তারা আবার সেই সরকারের গোলামি শুরু করবে। তো আমার কাছে মনে হয় যে এখানে নাগরিক হিসেবে আসলে কেউ ওই রকমের নিরাপদ না, সেটা নারী হোক এবং পুরুষ হোক, যেই হোক। দেখেন, এই ডিবেটটা সম্পূর্ণ একটা ফালতু ডিবেট যে মেন অ্যান্ড ওমেন আর ইকুয়াল না। মানে নারী এবং পুরুষ ফিজিওলজিক্যালি দে আর ডিফারেন্স। আপনি 50 কেজি তুলতে পারলেও আপনি 23 বছর বয়সে যে রেসপন্সিবিলিটি নিতে পারবেন, ওই মানসিক অবস্থা আমার নাই। আমি 23 বছর বয়সে ওই রেসপন্সিবিলিটি নিতে পারবো না। হ্যাঁ, সমান অধিকারের কথা কোথায় আসে? আপনার আমার সমান মানে কি বলবো সুযোগ, যেটা যদি আপনি একটা কোম্পানির সিইও হতে পারেন, আমিও হতে পারি। আপনি যদি একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা রাখতে পারেন, সেটা আমিও রাখতে পারি। আপনি যদি একটা সংগ্রাম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতে পারেন, সেটা আমিও রাখতে পারি। কিন্তু নারী ও পুরুষ সমান আমি এটা কখনোই বলি না। মেন অ্যান্ড ওয়েমেন আর দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। আর এইখানে কোনো ডিবেট নাই আসলে। এখানে যেগুলো করে সেগুলো আমি বলবো একদম মূর্খতা। আচ্ছা, এখানে ইসলাম কি বলে আমাদের? দেখেন, ইসলাম যেটা বলে আমরা আসলে ম্যাক্সিমাম সময় মানি না। ইসলাম আমাকে এখানে এসে আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটাও খুব বেশি যে অ্যাপ্রিসিয়েট করে তা না। আমার জন্য মনে করেন জাহান্নামের দরজা অলরেডি খোলা। তো ইসলাম যেটা বলে, ইসলাম যেভাবে বলছে আসলে আমরা সেইভাবে আসলে চলতে পারি না। আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য হোক বা আমাদের এই মানে যুগের পরিবর্তনের সাথে, যেটা বলতে পারেন যে যুগের পরিবর্তনের সাথে যেটা হয়, এই জন্য আমরা হয়তো ওইভাবে চলতে পারি না। তবে এখানে আসলে ইসলামের কোনো কথা আমি আসলে বলবো না, কারণ আমার জ্ঞান কম হইতে পারে। আচ্ছা আচ্ছা,
আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার মতামত যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হলো, সরকার পালিয়ে গেল, বর্তমানে কোন দল বা কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে বাংলাদেশের অবস্থা ভালো হবে, আপনারা ভালোভাবে চলতে পারবেন, আমরা ভালোভাবে চলতে পারবো, এটা আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় এইটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয় যদি বিপ্লবী সরকার হইতো, সেই ক্ষেত্রে আমি হয়তো বা কিছু বলতে পারতাম। কারণ ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে সব বিষয়ের মানে সব সাপের বিষ একই, যেই দলই আসবে সেই ফ্যাসিস্ট হয়ে উঠবে। সেটা আসলে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল বা যাকেই বলেন, এই যে আমরা এখন এই ছাত্র দলের পোলাপান ঝামেলা করে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে, সেম মানে দিজ আর সেম শিট। মানে ওই যে বললাম যে সব সাপের বিষ একই। আসলে যারা আসবে ক্ষমতায়, যারা চেয়ারে বসবে, তাদেরই রং পাল্টাবে, তারাই আসলে সেই মানে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে। তবে হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি বিপ্লবী সরকার গঠন করে, তো তাইলে আমরা একটা আশার মুখ দেখতে পারতাম যে না, যারা মানে এই রাজপথে ছিল, এই এখন যারা উপদেষ্টা হয়েছে বা প্রধান উপদেষ্টা বাদে এবং আমাদের 3 ছাত্র প্রতিনিধি বাদে যারা হয়েছে, তাদেরকে আসলে আমি জুলাই অভ্যুত্থানে তাদের কোনো অবদান আমি দেখি নাই। অথচ তারা কোন দৈব ইশারায় এসেছে মানে উপদেষ্টা হয়ে গেছে এবং মন্ত্রী পাড়ায় থাকতেছে, আমি আসলে এটা জানি না। তো আমার কাছে মনে হয় এই কোনো দলের থেকে আমার কোনো আসলে চাওয়া পাওয়া চাহিদার কিছুই নাই। বাট আমার কাছে মনে হয় যে এটা মানে অন্তর্বর্তীকালীন সরকার না হয় যদি বিপ্লবী সরকার হতো, সেই ক্ষেত্রে আমার কিছু হয়তো বা বলার ছিল, এবং আমি বিপ্লবী সরকারই চাই। আচ্ছা, এই গণঅভ্যুত্থানের চালাইতে পারে তাইলে আলহামদুলিল্লাহ, তাদের জন্য শুভকামনা। আর যদি না পারে তাহলে আমি বলবো যে শুধু শুধু বসে আসলে জায়গা এবং মানুষের আশা ভরসা নিয়ে ঝামেলা করার কোনো দরকার নাই। তো আমরা কিছু তথ্য জানতে পারতেছি যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা এখনো অনেক ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা অনেক আশাহত হয়ে আছে, কিন্তু কিছু পাচ্ছে না। তারপরে রাজনৈতিক দল গঠনে এরা নাকি ব্যস্ত, ওরা অভিযোগ করেছে। তো এই বিষয়ে আপনি সাধারণ হ্যাঁ ভাই, এখানে আমি নিজেও একজন গুলিবিদ্ধ আহত। আমার 18 তারিখ বৃহস্পতিবার মিরপুর 10-এ গুলি লাগে ফায়ার সার্ভিসের ওখানে, যেদিন হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়। যদিও সেই আমলে বলছে হেলিকপ্টার দিয়ে পানি ফেলায় আগুন নিভানোর চেষ্টা করা হয়েছে, যাই হোক। তো হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা নিয়ে আসা হতো। শুধু মানে আমার ক্যাপাসিটি আছে, আল্লাহ পাক আমার ফ্যামিলিকে অতটুকু ক্যাপাসিটি দিছে যে আমি আমার চিকিৎসা করে আমি সুস্থ হইতে পারবো। এই জন্য হয়তো আমি দাঁড়ায় আছি, কারণ 9টা গুলি লাগার পর আসলে মানে দাঁড়ায় থেকে কথা বলাটা বা আবার রাজনীতিতে ফেরত আসাটা একটু টাফ হয়ে যেত যদি আমার জায়গায় অন্য কেউ হইতো, বা যাদের ওই রকমের সামর্থ্য বা ক্যাপাসিটি নাই। এমন অনেকেই আছে যারা পঙ্গু হাসপাতালে এখনও আছে, চক্ষু হাসপাতালে এখনও আছে, যাদের মানে চিকিৎসা হচ্ছে না। আমি এই জিনিসটা তীব্রভাবে মানে আমি আসলে কি বলবো, মানে আমি আসলে খুবই হতাশ যে যাদের রক্তের উপর দাঁড়ায় তারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করতেছে, সেই মানুষগুলোর খেয়াল তারা রাখতেছেন। এটা আসলে তারা যদি এইটা কন্টিনিউ করে, আমি বলবো তারা আসলে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। যারা আজকে নেতা হয়েছে, যাদের রক্তের উপর দাঁড়ায় মানে 2000 শহীদ এবং 1.5 লক্ষের মতো আহত, এদের রক্তের উপর দাঁড়ায় কেউ নতুন রাজনীতির বন্দোবস্ত করেছে, যদি তাদেরকে কেউ ইগনোর করে বা তাদেরকে যদি কেউ অবহেলা করবে, আমি বলবো যে তারা জাতীয় নেতার থেকে বেশি জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। ভালো। আচ্ছা আর নেবে